ওয়েলকাম প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা বাংলা শিক্ষা পোর্টালের অন্তর্ভুক্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1টা করব। দেখো 8টা কোশ্চেন দেওয়া আছে, তোমরা ওপরের আই বাটন প্রেস করে বাকি ভিডিওগুলো দেখে নিতে পারো। দেখো 1 নম্বর কোশ্চেন বলেছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজুকাল টু 0 সমীকরণের বীজদ্বয় সমান হওয়ার শর্ত লেখো। তোমরা জানো যে এটা একটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের ফর্মুলা কি? আমরা শ্রীধর আচার্য সূত্রটা মনে রাখতে হবে। শ্রীধর আচার্যের সূত্র কি বলেছিল? মাইনাস পি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, অর্থাৎ একটা প্লাস দিয়ে আর একটা হচ্ছে মাইনাস দিয়ে, অর্থাৎ মাইনাস পি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, অর্থাৎ মাঝখানের প্লাস আর মাইনাসটাই দেখো তফাৎ। অর্থাৎ যদি আমাদের এই বি স্কোয়ার মাইনাস 4ac এই পার্টটা যদি আমাদের 0 হয়ে যায় তাহলে কিন্তু আর এই পার্টটুকু থাকবে না প্লাস মাইনাসে, তখন কী হয়ে যাবে? এটাও মাইনাস বি বাই 2a হয়ে যাবে, এটাও মাইনাস বি বাই 2a হয়ে যাবে। তার মানে বীজ দুটো সমান হয়ে গেল, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac ইজুকাল টু যদি 0 হয় তাহলে বীজদ্বয় সমান হবে। খুব সহজ, এটা তোমাদের মনে রাখতে হবে, আমি বোঝানোর জন্য করে দিলাম। তাহলে আমরা লিখতে পারি বি স্কোয়ার মাইনাস 4ac ইজুকাল টু 0 অথবা বি স্কোয়ার ইজুকাল টু 4ac। তোমরা সকলে বুঝতে পারলে? এবার চলে আসি দ্বিতীয় নম্বর কোশ্চেনে। দেখো কি বলেছে, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি ও বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি হলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত? তাহলে একটা বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য 10 সেমি বলা আছে, তাহলে জ্যাটার দৈর্ঘ্য 12 সেমি, অর্থাৎ এবি একটা জ্যা আঁকলাম যার দৈর্ঘ্যটা হবে 12 সেমি। এবার এইখান থেকে ব্যাসার্ধ অর্থাৎ ওবিটা হলো বৃত্তের ব্যাসার্ধ আর ওডিটা হলো জ্যা থেকে ব্যাসার্ধের দূরত্ব। তাহলে এবিটা বলা আছে 12 সেন্টিমিটার, তাহলে আর বৃত্তের ব্যাসার্ধ কোনটা? ওবি অবশ্যই কত সেন্টিমিটার এটা বলা আছে? 10 সেন্টিমিটার। তাহলে ওবি সমান হচ্ছে ব্যাসার্ধটা 10 সেন্টিমিটার। তাহলে আমাদেরকে কী বের করতে হবে? ওডি বের করতে হবে। এখন কোনো বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের যে দূরত্বটা নির্ণয় করতে বলে সেটা কিন্তু লম্ব দূরত্ব হয়। তার মানে আমাদের এটা মাথায় রাখতে হবে যে কোনো বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্বটা হলো লম্ব দূরত্ব। তার মানে লম্ব দূরত্ব মানে কি? যে ত্রিভুজটা দেখো ওডিবি গঠিত হচ্ছে ওটা কিন্তু তাহলে একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। তাহলে ওডিবি এর কোণ ডিটা হয়ে গেল সমকোণ, আর বাকি ওডিটা লম্ব, ডিবিটা ভূমি আর ওবিটা আমাদের অতিভুজ। তাহলে ওডিটা বের করতে হবে। তাহলে ওডিবি একটি সমকোণী ত্রিভুজ লিখে নিই। ওডিবি এর ডিবি হচ্ছে 12, গোটা এবিটা যদি 12 সেন্টিমিটার হয় ডিবিটা 6 সেন্টিমিটার বেরিয়ে গেল। তাহলে ওবি আবার দেওয়া আছে 10 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমাদেরকে ওডিটা বের করে নেব। কী করে বের করব? জানি সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য কি বলে? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজুকাল টু অতিভুজের স্কোয়ার। তাহলে ওডি স্কোয়ারটা আমাকে বের করতে হবে। তাহলে ওডি স্কোয়ার প্লাস ডিবি মানে হচ্ছে 6 স্কোয়ার ইজুকাল টু ওবি স্কোয়ার মানে 10 স্কোয়ার। তাহলে ওডি স্কোয়ার কী হয়ে গেল? 100 মাইনাস 36। তাহলে 100 মাইনাস 36 করলে কত হয়? 64 হয়। তাহলে 64 রুট হয়ে যাবে 8। তার মানে ওডি ইজুকাল টু রুট ওভার 64 ইজুকাল টু 8। তার মানে লম্ব দূরত্বটা অথবা জ্যা থেকে কেন্দ্রবিন্দু দূরত্বটা কত হচ্ছে? 8 সেন্টিমিটার। বুঝতে পেরেছো সকলে? এবার আমরা চলে আসি কোশ্চেন নাম্বার 3-এ। দেখো কি বলেছে, দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:8। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তা দুটো ঘনকের আয়তনের অনুপাত 1:8। আচ্ছা, ঘনকের বাহুর দৈর্ঘ্য এ হলে কত হয় আমাদের আয়তন? এ কিউব হচ্ছে আয়তন হয় সাধারণত। তাহলে আমরা যদি একবার লিখে নিই, তাহলে ঘনকের যদি একটি ধারের আয়তন এ একক হয় তাহলে ঘনকটির আয়তন হবে অবশ্যই এ কিউব। তাহলে আয়তন ইজুকাল টু এ কিউব। তাহলে সেই বুঝে আমরা আয়তনগুলোকে ধরবো। তাহলে একটি ঘনকের আয়তন ধরে নিই এ কিউব, আর একটা যেহেতু 1:8 বলেছে তাহলে তার 8 গুণ ধরবো, অর্থাৎ 8 এ কিউব। কেন ধরলাম? তোমরা এমনি নর্মাল ভি বা 8v ধরেও করতে পারো, তবে এটা করলে বুঝতে একটু বেশি সুবিধা হবে। তাহলে একটি ঘনকের আয়তন এ কিউব ও অপর ঘনকটির অন্য ঘনকটির আয়তন ধরলাম 8 এ কিউব, 8 এ কিউব। তাহলে ঘন একক লিখতেও পারো, না লিখলেও হবে। অতএব ঘনকটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত হবে? তাহলে প্রথম ঘনকের ধার বা বাহুর দৈর্ঘ্যটা কত হবে?
এ হবে অবশ্যই এ কিউবকে 1/3 পাওয়ারে করলে তাহলে এ হবে, কারণ 1/3 হয়ে যাবে পাওয়ার, কিউব রুট বলে যেটাকে। আর দ্বিতীয় ঘনকের বাহু কত হবে 8 এ কিউবের 1/3 পাওয়ার লিখবো মাথায়, তাহলে 8-এর পাওয়ার 1/3 অর্থাৎ 8-এর কিউব রুট কত হয় 2, আর এর জন্য এ কিউবের জন্য এ, তাহলে 2a, তাহলে একটার হচ্ছে এ আর একটার হচ্ছে 2a। এবার আমাদের তাহলে বের করে নিতে হবে সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত চেয়েতে, তাহলে প্রথম ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল বাই দ্বিতীয় ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল লিখে ক্ষেত্রফলটা ভাগ করে নেব। ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল কি হয়, ঘনকের কটা তল থাকে, ঘনকের 6টা তল থাকে এবং 6টা তলই সমান অর্থাৎ বর্গাকার। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রফল যদি এ স্কোয়ার করে হয় তাহলে 6a স্কোয়ার হবে মোট ক্ষেত্রফল। তাহলে প্রথমটার যদি বাহুর দৈর্ঘ্য এ হয় 6a স্কোয়ার আর পরেরটা 6 × 2 এর হোল স্কোয়ার। তাহলে প্রথমটা নিয়ে অসুবিধা নেই, 6 কেটে দিলাম, তাহলে ওপরে এ স্কোয়ার আর 2 এর জন্য 4 হয়ে গেল আর এ স্কোয়ার, তাহলে 1/4 অর্থাৎ অনুপাতটা কত হলো, সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে 1:4। আস্তে আস্তে করবে, অবশ্যই সোজা লাগবে। এবার আমরা চলে আসি কোশ্চেন নাম্বার 4-এ। দেখো কি বলেছে, 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা। তাহলে আমরা লিখে নিই, এখানে আসল হচ্ছে 400 টাকা, সময় অর্থাৎ সময় আছে 2 বছর, সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ P+I যেটাকে বলে সেটা হচ্ছে 441 টাকা। তাহলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত, চক্রবৃদ্ধি সুদের হার চেয়েছে অর্থাৎ সুদ হারটা নির্ণয় করতে বলেছে। তাহলে আমাদের সূত্রটা মনে রাখতে হবে, সূত্রটা কি বলে, সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ P+I, সমূল চক্রবৃদ্ধি বলতে P+I = P × 1 + R/100 হোল টু দি পাওয়ার n। তাহলে প্রত্যেকটা কি জানা আছে আমাদের, আসলটা হচ্ছে P, সময়টা হচ্ছে n, সমূল চক্রবৃদ্ধি মানে হচ্ছে আসল প্লাস সুদ অর্থাৎ P+I, সুদের হার বলতে আর বোঝাচ্ছে। তাহলে প্রত্যেকটা জানা আছে, এখানে আর বাদ দিয়ে বাকিগুলো তাহলে বসিয়ে দেবো। তাহলে P+I হচ্ছে 441 = 400 দেওয়া আছে, বাকি 1 + R/100টা থেকে 8টা বের করব, পাওয়ারে হচ্ছে 2। তাহলে বসে গেল। এরকম যখন স্কোয়ার থাকবে একদিকে নিয়ে চলে আসবো সংখ্যা দুটোকে, তাহলে 441/400 = 1 + R/100 হোল স্কোয়ার। মনে রাখবে বা 441-এর স্কোয়ার রুট কত হয়, বর্গমূল করলে কত হয়, 21 হয়, কারণ 20-র পরে 21-এর বর্গ হচ্ছে 441, তাহলে 21/20 হোল স্কোয়ার, আর বাকি পড়ে থাকলো ওদিকে 1/R+R/100 হোল স্কোয়ার। তাহলে স্কোয়ার স্কোয়ার কেটে গেল, তাহলে 21/20 = 1 + R/100। এবার একদিকে নিয়ে এসে করি, একটা তাহলে এদিকে নিয়ে চলে আসি, তাহলে 21/20 - 1 = R/100। তাহলে এটাকে লসাগু করো, 20 তলায় লসাগু আর ওপরে 21 - 20 = R/100। তাহলে এলো কি আমাদের 1/20। তাহলে এখান থেকে পেলাম 1/20 = R/100। তাহলে একদিকে নিয়ে এলে 8টা কত পড়ে থাকবে, 100/20 = R। তাহলে 20 × 20 5 × 100, তাহলে Rটা কত এলো 5, অর্থাৎ বার্ষিক সুদের হার, শতকরা সুদের হার হচ্ছে 5 বা 5% হচ্ছে বার্ষিক সুদ। বুঝতে পারলে তোমরা? এবার আমরা চলে আসি পরের কোশ্চেন, 5 নম্বর কোশ্চেনে। দেখো x 12 y 27 সব ক্রমিক সমানুপাতি বলা আছে, সেখান থেকে x ও y এর মানটা বের করে নিতে হবে। ক্রমিক সমানুপাতে মানে কি, পরপর প্রত্যেকের সাথে সমানুপাতিক, অর্থাৎ আমরা এটাকে কিভাবে লিখে নেবো আর একবার মনে করে নিই। এক্সের তলায় 12 অর্থাৎ x/12 = আবার 12-এর সাথে কানেক্ট থাকবে, তাহলে 12/y, আবার y-এর সাথে কানেক্ট থাকবে, তাহলে y/27। দেখো একটা 3টে সমীকরণের আকারে পেলাম। এবার এই দুটো যদি তুলনা করি, 12/y = y/27, তাহলে y গুণ করলে y², আর এদিকে 12 × 27, তাহলে এখান থেকে আমরা ওয়াইটা পেয়ে যাব। তাহলে ওয়াই বের করার জন্য 12 আর 27টাকে দেখো 4 × 3 = 12তে ভাঙলাম, অথবা তোমরা গুণ করেও বর্গমূল করতে পারো। আর 27 মানে কি 3 × 9, তাহলে 3 × 9 এটা = তাহলে y² পেলাম, তাহলে এটা = y²। তাহলে ওয়াইটা কত হবে, এই গোটা জিনিসটা যেটা ভেঙেছি তার স্কোয়ার রুট হবে অর্থাৎ বর্গমূল হবে। তাহলে 4 × 3 × 3 × 9 সব কটারই বর্গমূল করতে পারবে। 4-এর বর্গমূল কত হয়, y = তাহলে 4-এর বর্গমূল 2, আর দুটো 3-এর জন্য একটা 3 নামবে, তাহলে একটা 3, আর 9-এর বর্গমূল কত হয় 3, তাহলে মানে 3 × 3 = 9, 2 × 18 অর্থাৎ y = 18। তাহলে ওয়াইটা পেয়ে গেলাম। এবার দেখো, এবার
যে প্রথম দুটো আছে অর্থাৎ এইটা থেকে আমরা গুণ করলে কি পাচ্ছি, x/12 ইজুকাল টু, প্রথমে লিখে নিই, সমান সমান 12/y। তার মানে এবার দেখো পর্যগুণন করলে xy ইজুকাল টু 12 গুণ 12। আমি কিন্তু গুণগুলো করছি না কাটাকাটির সুবিধার্থে। তাহলে x পেয়ে গেলাম, এদিকে 12 গুণ 12, আর ওয়াইয়ের মানটা এদিকে নিচেই বসে যাবে। নিচেই বসলে কত হচ্ছে 18। তো ওয়াইয়ের মানটা 18 পেয়ে গেছি, 18 বসিয়ে দিলাম, 6 দিয়ে কাটো, 6 দুগুণে 12, 6 3 18, 3 4 12, অর্থাৎ x ইজুকাল টু 8। তার মানে দুটোই পেয়ে গেলাম, একটা হচ্ছে x সমান সমান 8 এবং y সমান সমান 18। খুব সহজ, আস্তে আস্তে করবে, ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। এবার চলে আসি 6 নম্বর কোশ্চেনে। দেখো কি বলেছে, ও কেন্দ্রীয় একটা বৃত্ত আছে, এবি একটি ব্যাস, সি বৃত্তে অবস্থিত একটি বিন্দু ওবিসি সমান 60 ডিগ্রি। তাহলে ওসি এর মানটা কত? প্রথমে এই সমস্ত অঙ্কের মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের ছবিটা ভালো করে আঁকতে হবে। তাহলে এবি একটা ব্যাস আঁকলাম, বৃত্তের ওপর একটা পয়েন্ট সি নিলাম, যেখানে এই কোণটার মান দেওয়া আছে ওবিসি, এই ওবিসি মানটা কত দেওয়া আছে 60 ডিগ্রি। চেয়েছে কিন্তু ও সি এ, তাহলে আমরা আগে সি আর ওটা যোগ করে নিচ্ছি। আবার তাহলে ও বি সি ইজুকাল টু 60 ডিগ্রি দেওয়া আছে, বের করতে দিয়েছে আমাদের ও সি এ, অর্থাৎ এই কোণটা হচ্ছে আমাদের বের করতে দিয়েছে ও সি এ। তাহলে ও সি এটা বের করবো কী করে, এইখানে একটু বুদ্ধি খাটিয়ে অঙ্কটা বের করতে হবে। প্রথমেই দেখো, তাহলে আমরা একবার লিখে নিই যে ও সিটা যুক্ত করে নিলাম, ও আর সি যোগ করে নিলাম। তার ফলে কি হলো, ওসি একটা ব্যাসার্ধ আর ওবি একটা ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ মানে সমান। তাহলে যে ত্রিভুজটা গঠিত হয়েছে ও বি সি, তাহলে ও বি সি ত্রিভুজের আমরা লিখতে পারি ওবি সমান সমান ওসি, কারণ হচ্ছে দুটোই বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ সমান। এখন দেখো বাহু দুটো সমান হলে অবশ্যই তার সংলগ্ন কোণ দুটোও সমান। তাহলে সংলগ্ন কোণ কোনটা কোনটা, একটা হচ্ছে ও বি সি আর একটা হচ্ছে এই দিক থেকে ও সি বি। তাহলে ও সি বি আর ওবিসি দুটোই কোণ সমান, সমান মানে হচ্ছে 60 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। তাহলে ও সি বি ইজুকাল টু 60 ডিগ্রি, তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এবার আমাদের ও সি এটা বের করতে হবে। এখন দেখো যে বড় কোণটা অর্থাৎ বিসিএ, অর্থাৎ বিসিএ কোণটা কিন্তু কিসের ওপর অবস্থিত আছে, এবি একটা ব্যাসের ওপর অবস্থিত আছে। এবার একটা ব্যাস কি করে, একটা বৃত্তকে দুই ভাগে সমান দুই ভাগে ভাগ করে, অর্থাৎ এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ। তার মানে ব্যাসের ওপর যদি কোনো বৃত্তস্থ কোণ থাকে তাহলে সেটা অবশ্যই অর্ধবৃত্তস্থ কোণ। আর অর্ধবৃত্তস্থ কোণ মানে কত ডিগ্রি হয় তোমরা জানো, অর্ধবৃত্তস্থ কোণের মান হয় 90 ডিগ্রি। তাহলে বিসিএ কোণটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, অতএব কোণ বিসিএর মান কত হবে, 90 ডিগ্রি হবে। তাহলে বিসিএটা পেয়ে গেলাম। এবার দেখো এই যে দুটো কোণ ওপরে আঁকা আছে ওই দুটো সমান সমান তাহলে 90 ডিগ্রি। তাহলে আমরা কি লিখতে পারবো, কোণ ও সি এ অর্থাৎ বিসিএ ইজুকাল টু কোণ ও সিবি প্লাস কোণ ও সি এ। তাহলে ও সিবি প্লাস ও সি এ, তাহলে বিসি এর জায়গায় মানটা বসিয়ে দিই 90 ডিগ্রি। বিসিএ ইজুকাল টু 90 ডিগ্রি ইজুকাল টু ও সিবির মানটা কত দেওয়া আছে 60 ডিগ্রি প্লাস ও সি এ, ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করবে। তাহলে ও সি এ এর মানটা কত এলো 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি ইজুকাল টু 30 ডিগ্রি। খুব সহজে উত্তর পেয়ে গেলাম, বুঝতে পারলে। এবার দেখে নিই 7 নম্বর কোশ্চেনটা কি বলেছে, একটা ঘনকের প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটি সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে আমরা আগের মডেল কোশ্চেনেও একটা অঙ্ক ছিল এরকম, ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য তোমরা এ ধরে নিতে পারো অথবা 100 একক ধরে নিতে পারো, যেহেতু শতকরা বলা আছে 100 ধরে করতে পারো। তাহলে দেখো ধার 100 একক হলে সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়, সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 6a², যদি এটা তার বাহু হয়, কারণ 6টা তল থাকে ঘনকের, 6টা তলের ক্ষেত্রফল সমান হয়। তাহলে এ হলে 6a² হয় সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে 6 × 100² এটা হচ্ছে বর্গ একক লিখে দিই পাশে, এটা হলো তার সমগ্র তলের ক্ষেত্রফল। এখন বলেছে ঘনকের যদি প্রত্যেকটা ধার 50% বৃদ্ধি করা হয়, অর্থাৎ 50% বৃদ্ধি করা হলে প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য কত করে হবে। আগে 100 ছিল, 50% বেড়ে গেছে মানে 100ই 50 বেড়েছে, অর্থাৎ 150 একক হচ্ছে বর্তমানে প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য। তাহলে প্রত্যেকটা ধার ইজুকাল টু 150 একক। তাহলে এখান থেকে সমগ্র তলের ক্ষেত্রফলটা কি হবে,
অবশ্যই 6a² অর্থাৎ আমরা লিখতে পারি সমগ্রতলের ক্ষেত্রফল সমান সমান 6 গুণ 150 হোল স্কোয়ার বর্গ একক। দেখো আমি বর্গ এককগুলো কিন্তু গুণ করিনি, কারণ বিয়োগ করার সময় a² - b² সূত্রটাকে কাজে লাগাবো। তাহলে ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পেল, দ্বিতীয়টা মাইনাস প্রথমটা, তাহলে ক্ষেত্রফলের বৃদ্ধি হচ্ছে 6 × 150 বিয়োগ 6 × 100 তাহলে দেখো যদি দুটো থেকে 6 কমন নিয়ে নিতে পারি, তাহলে ভেতরে কি পড়ে থাকবে, ভেতরে পড়ে থাকবে 150 হোল স্কোয়ার মাইনাস 100 হোল স্কোয়ার। তাহলে এখানটা এবার আমরা a² - b² করে দিতে পারি। তাহলে 6 গুণ a + b × a - b, তাহলে 150 + 100 × 150 - 100, তাহলে করলে কত হচ্ছে 6 × 250 × 50। এটাও আমরা এই আকারে রেখে দিচ্ছি, পরে কাটাকাটির সময় কাজে লাগবে। তাহলে আমরা এবার শতকরা বৃদ্ধিটা বের করব। শতকরা বৃদ্ধি বের করতে গেলে কি হয়, অতএব ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি বা বৃদ্ধি বলে লিখতে পারো। কি হয়, প্রথমে যে পরিমাণ বৃদ্ধি পেয়েছে সেটা লবে লিখতে হয়, তলায় মূল বৃদ্ধিটা লিখতে হয়। তাহলে বৃদ্ধির পরিমাণ বা বৃদ্ধি = মূল ক্ষেত্রফল × 100। তাহলে আমরা শতকরার হিসাবটা পেয়ে যাব। প্রত্যেকটাই জানা আছে, বসিয়ে দিই। তাহলে বৃদ্ধি কত হয়েছে, 6 × 250 × 50, নিচেই তাহলে মূল ক্ষেত্রফল কোনটা, প্রথমটা 6 × 100 হোল স্কোয়ার, তাহলে 6 × 100 হোল স্কোয়ারটাকে 100 × 100 লিখি, তাহলে কাটাকাটি করতে সুবিধা হবে, × 100। তাহলে দেখো 100 100 কেটে যাচ্ছে একটা, আবার এই 100-এর দুটো শূন্য ওপরের শূন্য দুটোর সাথে কেটে যাচ্ছে, 6 6 কেটে যাচ্ছে, 25 আর 5 গুণ করলে কত হয় 125। তাহলে 125% ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে। তাহলে ক্ষেত্রফলের বৃদ্ধি হয়েছে 125% বা শতকরা বৃদ্ধি = 125। এবার চলে যাই 8 নম্বর কোশ্চেনে। দেখো কি বলেছে, সমাধান করো। লাস্ট কোশ্চেন এটাই। 2x + 1 + 3/2x + 1 = 4। আর পাশে দেখো x ≠ -½ দেওয়া আছে, ওটা নিয়ে ভাবার কিছু কারণ নেই, কারণ x এর মান -½ হয়ে গেলে নিচের পার্টটা 0 হয়ে যেত, 0 হয়ে গেলে অসংখ্যাত হয়ে যেত, তাই এইগুলো লেখা থাকে। যদি হরে কোনো চলযুক্ত রাশি থাকে, তাহলে যে মানের জন্য চলটা শূন্য হয় সেটা ≠ দেওয়া থাকে। তাহলে এখন প্রথম আমাদের কাজ কি, তোমরা এই ধরে নিয়ে করতে পারো 2x + 1টাকে, আমরা ডাইরেক্ট করি। 2x + 1টা লসাগু হলো, তাহলে 2x + 2x + 1 গুণ করলে 2x + 1 এর হোল স্কোয়ার হয়ে যাবে, +3 এটার পড়ে থাকবে = 4। তাহলে আমরা এখান থেকে লবে 2x + 1 হোল স্কোয়ারের a + b হোল স্কোয়ারের সূত্রটা ফেলবো। কি হয়, a² মানে 2x², 2ab 2 × 2x × 1 + b² মানে 1² +3। তাহলে নিচে 2x + 1ই থাকলো = 4। তাহলে খুব সোজা এইভাবে করলে। এবার এটাকে ভেঙে নাও স্কোয়ারগুলোকে। তাহলে 2x² মানে হচ্ছে 4x², 2x এর হোল স্কোয়ার = 4x² +4x +1 +3, আর এদিকে 4 আর 2x + 1টাকে গুণ করলে কত হচ্ছে, 4 × 2x 8x, 4 × 1 4। তাহলে একদিকে নিয়ে চলে আসি সব কটা টার্ম, 4x² +4x +1 +3 মানে 4 -8x, এদিকে এলে 8xটা মাইনাস হয়ে গেল, -4 = 0। তাহলে দেখো কি হচ্ছে, 4x²টা 4 আর 4টা কেটে যাচ্ছে, আর 4x² পড়ে থাকছে, আর +4x -8x, তাহলে -4x, কারণ 8xটা বড় এবং তার আগে মাইনাস চিহ্ন আছে। তাহলে 4x কমন যাচ্ছে এখান থেকে, তাহলে x পড়ে থাকছে, -1 পড়ে থাকছে। তাহলে দুটো যেহেতু দ্বিঘাত সমীকরণ ছিল, তো দুটো উত্তর আসবে, একটা হচ্ছে 4x = 0 ও আর একটা হচ্ছে x - 1 = 0। তাহলে x = 0/4 মানে ডাইরেক্ট 0, আর x = 1। তাহলে তোমরা বুঝতে পারলে, আস্তে আস্তে করবে, ধীরে ধীরে করবে। মডেল অ্যাক্টিভিটি 1 শেষ হলো। বাকি পার্টের জন্য তোমরা লাস্টে প্লেলিস্ট দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। তোমরা সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে।